আচ্ছা ধরুন আপনি এমন একটা সিনেমা দেখতে চান যে সিনেমার রেশ সিনেমা দেখার পরেও আপনার মস্তিষ্কে থেকে যায়। আপনি বাসায় এসে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তারপরেও সিনেমার দুনিয়াটা আপনার মাথার মধ্যে সবসময় ঘুরতেই থাকে। সেই বিলের পাড়ের বাড়ি, তালগাছ আর একটা পাগলি মেয়ের দৃশ্য। কি দেখতে চান এমন সিনেমা? যদি এমন সিনেমাই দেখতে চান, দেন প্রেজেন্টিং টু ইউ রোহিত। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অনিক চৌধুরী। ওয়েলকাম টু চারু প্রাঙ্গন মিডিয়া আড্ডায়। আর আজকে এপিসোড 3। আজকে আমরা কথা বলবো মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি রোহিত নিয়ে। এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? চলুন শুরু করা যাক। এবারের কুরবানি ঈদে মেজবাউর রহমান সুমন নিয়ে এসেছে তার দ্বিতীয় সিনেমা রোহিত। রোহিতকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, এটা একটা সিনেমা না, এটা আসলে একটা হোলসাম এক্সপিরিয়েন্স বলতে পারেন আপনারা। গল্পটা খুবই সহজ। গল্পটা একটা রাখালের, নাম তার সাধু। সে একজন একা মানুষ আর সে প্রান্তিক জীবনযাপন করে। একেবারে আদম যেমন নিরিবিলি জীবনযাপন করত, সাধুও ঠিক তেমনই ছিল। আদমের মতোই তার জীবনে আসে একটা মেয়ে, তার স্ত্রী, যে আসলে মানসিকভাবে ভারসাম্যহীন। এক কথায় বলতে গেলে সে আসলে পাগল টাইপের, যার সিনেমায় আসলে কোনো নাম নেই। সমাজ তাকে কোনো নামও দেয়নি, যাকে সবাই সাধুর বউ নামেই চেনে। হ্যাঁ, সাধু, সাধুর বউ আর তাল গাছকে ঘিরে মূলত এই মুভির গল্প। এই মুভিতে তাল গাছের তালের মাধ্যমে গন্ধম ফলকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার কথা আমরা ছোটবেলা থেকেই জানি। তাল নাকি? দেখা যায় যতবারই তাল গাছ থেকে তাল পড়ে, ঠিক ততবারই সাধু আর সাধুর বউয়ের গল্পের মোড় ঘুরে যায়। তালের মধ্যে কি খুঁজছো ভাই? এই সিনেমা এমন অনেক মিথোলজিক্যাল মেটাফোরে ভরা। এই সিনেমাতে মেটাফোর হিসেবে আছে মুসা নবীর ব্যাং, নূহ নবীর নৌকা আর মাদার মেরির অলৌকিক সন্তান জন্মদানের ইঙ্গিত। আরেকটা মেটাফোর হচ্ছে স্ত্রী চরিত্রে লিলিথের ছায়া। বাইবেল অনুসারে লিলিথ হচ্ছে আদমের সেই স্ত্রী যে কখনো আদমের অধীনতা মানেনি। এমন অনেক চেনা মেটাফোর থাকলেও মেজবাউর রহমান সুমনের নৈপুণ্যতা এখানেই যে তিনি তার মতো করে সব মেটাফোরগুলোকে এই গল্পে ফুটিয়ে তুলেছেন। এগুলো কখনো ফুটে উঠেছে নির্দিষ্ট কোনো সিনে, কখনো দর্শক বুঝেছে সাউন্ডের মাধ্যমে, আবার কখনো বা নীরবতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। মোটা দাগে এই হচ্ছে গল্প। বেশি বললে আসলে স্পয়লার হয়ে যাবে, তাই আর বেশি বললাম না। এবার আসি অভিনয়ে। সিনেমার কাস্টরা এতটাই ন্যাচারাল অভিনয় করেছে যে আসলে তাদেরকে দেখে কখনো মনে হয়নি তারা আসলে অভিনয় করছে। মনে হচ্ছিল যে এটা আসলে তাদেরই স্টোরি। যদি প্রথমেই বলতে চাই তাহলে অবশ্যই আসতে হবে আমাদেরকে মোস্তাফিজুর নূর ইমরানের কাছে। হোয়াট এ পারফর্মার হি ইজ ড্যাম গুড। তিনি সাধু চরিত্রে এতটাই ভালো অভিনয় করেছে যে পর্দায় দেখে আমার কখনো মনে হয়নি তিনি আসলে নূর। তার চলাফেরা, অঙ্গভঙ্গি, নিঃশ্বাস, তার দৃষ্টি, প্রত্যেকটা একদম পারফেক্ট মিথিক্যাল চরিত্রের সাথে মিলে যায়। আর নাজিবা তুষির কথা কি আর বলবো, এবছরটা তার প্রফেশনাল ক্যারিয়ারের সেরা একটা বছর বলতে হবে। প্রথমে প্রেসার কুকার, তারপর রোহিত। ভাই প্রত্যেকটা প্রজেক্টেই নাজিফা তুষি আসলে এক একটা ব্যাঙার নিয়ে হাজির হচ্ছে। তবে বলতেই হবে এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা কাজ রোহিত। তার এক্সপ্রেশনের কথা কি আর বলবো, পাগলামি, রহস্য, মমতা সবকিছু এত পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলেছে, মাই গড, মাইন্ড ব্লোয়িং। ডায়লগ কম থাকা সত্ত্বেও তিনি তার অভিনয় দিয়ে পুরো হল ঘরকে নিজের মুঠোয় করে রেখেছিলেন পুরোটা সময়। একটা বোল্ড স্টেটমেন্ট হয়ে যায়, কিন্তু তাও বলি, নাজিবা তুষি এই সময়কার বেস্ট অ্যাক্টরস পিরিয়ড। গল্প একদিকে, কিন্তু এই সিনেমার সোল হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। আর সিনেমাটোগ্রাফার জোহের মোসাব্বির এই সিনেমার হার্ট। এই সিনেমাতে কিছু বৃষ্টির দৃশ্য আছে যেগুলো আসলে সেপারেট ইমোশন ক্রিয়েট করে এই গল্পে। সিনেমায় রাতের একটা দৃশ্য আছে যেটা দেখে সত্যিই আমি অনেক ইমপ্রেস হয়েছি। দৃশ্যের মেইন আলো ছিল হারিকেন কুপি, যেটা দিয়ে পুরো দৃশ্যটাকে আলোকিত করা হয়েছে। আপনারা ভাবতে পারেন এই ব্যাপারটা আসলে কতটা চমৎকার। সিনেমার প্রত্যেকটা ফ্রেমই এত মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছিল আসলে কোনো পেইন্টিং থেকে এগুলো কালেক্ট করা। এসব মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফির সাথে সজীব রঞ্জন বিশ্বাসের সাউন্ড পুরো একটা হোলসাম এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদেরকে। তুই আমার ধরতে চাস কেন?
সাউন্ড ডিজাইনিং মূলত কানে লেগে থাকার মতো। নিখুঁত যে শব্দগুলো তিনি সিনেমাতে ব্যবহার করেছেন তার মাধ্যমে তিনি গ্রাম বাংলার জীবনকে দর্শকের সাথে খুব ভালোভাবে কানেক্ট করেছেন। তবে রোহিতের সবকিছু নিখুঁত এটা আসলে বলা চলে না, কিছু কিছু জায়গায় একটু কমতি ছিল। যেমন গল্পের একটা পর্যায়ে সাধুকে লিঞ্চিং করা হয়, কিন্তু কি কারণে করা হয় তার কোনো প্রপার এক্সপ্লেনেশন আসলে সেখান থেকে পাওয়া যায় না। কিছু কিছু সহিংস দৃশ্যের ভিজুয়াল এক্সিকিউশন একটু দুর্বল। ইন্টারভেলের পরে গল্পের গতি কিছুটা কমে যায়। কিছু কিছু দৃশ্য ছেড়ে ফেললে মনে হয় না যে খুব ক্ষতি হয়ে যেত। সিনেমার সবচাইতে দৃষ্টিকটু ব্যাপার লেগেছে লোকেশন সুনামগঞ্জে হলেও চরিত্রদের ডায়ালেক্ট সব দক্ষিণাঞ্চলীয়। এ তো গেল আমার দিক, তবে সাধারণ দর্শকের কাছে রোহিত আসলে কেমন সেটাই জেনে নেওয়া যাক। তো আজকে দর্শক হিসাবে আমাদের সাথে আছেন দেবা। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো রিসেন্টলি রোহিত মুভিটা দেখেছেন, হ্যাঁ। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি দর্শকদের সাথে শেয়ার করতেন। অ্যাজ এ আর্ট মুভি ইটস এক্সেলেন্ট মুভি। এটার সিনেমাটোগ্রাফিটা এবং হচ্ছে যদি এটাকে গ্রাম বাংলার সাথে রিলেট করা যায় কিংবা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিলেজ কেমন হয় সেই জিনিসটাকে যদি মেলানো যায় তাহলে ইটস ভেরি এক্সেলেন্ট, মন ভালো করে দেওয়ার মতো একটা মুভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি রোহিত দেখার আগে কি ধরনের প্রত্যাশা ছিল? যেহেতু এটা শুরু থেকে আমার ধারণা ছিল যে এটা একটা আর্ট মুভি, তো আমার এক্সপেকটেশন ছিল যে নতুন কোনো একটা কিছু পাবো, নতুন কোনো কিছু দেখবো, আচ্ছা, এরকম কোনো কিছু এক্সপেকটেশন নিয়ে হলে গিয়েছিলাম। সিনেমা হল থেকে বের হয়ে আপনার প্রথম যদি অনুভূতির কথা চিন্তা করি তাহলে কোনটা ছিল? অনুভূতির কথা বলবো যে আসলে সবকিছুর মিনিং খুঁজতে যাওয়া উচিত নয়, ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স বা হচ্ছে যে ওটাকে ফিল বা ওটা নিয়ে চিন্তা ভাবনা করার যে যেমনটা হচ্ছে যে আমরা বিভিন্ন চিত্রকলা দেখি, যেমন আমরা যদি বলি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন কিংবা কামরুল হাসানের যে সকল ছবি, যেমন হচ্ছে কামরুল হাসানের স্পেসিফিকেশন কি গ্রাম বাংলার ছবিগুলো ফুটে তোলে। আবার অন্যদিকে যদি আমরা বলি যে শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি কিছু স্পেসিফিক যেমন হচ্ছে দুর্ভিক্ষ, এই সকল সিনের সাথে ওই সকল সিনগুলোর বা মুভির যে সিনগুলো আছে সেগুলো অনেকগুলো সাদৃশ্য পাওয়া যায়। স্পেসিফিক্যালি বলতে চাবো যে মুভির পোস্টার বা হচ্ছে মুভির একদম লাস্ট সিন যেটা আমরা বলি যে নাজিফা তুষি এবং হচ্ছে যে সাধু দুইজনের যে মাঝখানে যে তাল বিনিময়, আমরা ওই বিখ্যাত চিত্রকর্ম দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম ওই চিত্রের সাথে আমরা বেশ সাদৃশ্য পাই। এই যে সাধু চরিত্র, আপনি সাধুর কথা বললেন, এই সাধু চরিত্রটা কি আপনার মনে হয়েছে এমন যে এটা মানে এই জগতের মানুষ বা এর সাথে আপনার পরিচিত কারো মিল পাওয়া যায় কিনা? হ্যাঁ অবশ্যই, যখন আমি সাধু চরিত্রটা দেখছিলাম তখন যেটা ফিল হচ্ছে, আমি ছোটবেলায় বেশ গ্রামে যাওয়া আসছে, যদিও আমার শহরে বেড়ে ওঠা, তো গ্রামে বেশ আমার যাতায়াত ছিল। তো গ্রামে যখন দেখতাম ওই যে ভেড়া চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, কিছু পুরো সাধু চরিত্রটা এক্স্যাক্টলি ওটাই। সিনেমাটাতে সাধু চরিত্রের যে স্ত্রী, যে মেয়েটা, এর কোনো নাম নাই, এটা আসলে কিভাবে তারা এক্সপ্লোর করবে এই বিষয়ে কোনো ভাবনা এসেছিল কিনা আপনার? সর্বপ্রথম এটা প্রথমে অতটা মানে খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা। এটা হঠাৎ করে মুভিতে একটা প্রশ্ন আসে যে ওর নাম কি, তখন সাধু হঠাৎ করে চমকে গেছে, যেমন আমরা চমকে গেছি সাধু চমকানোর সাথে সেই। তারপরে আমাদের ফিল হলো যে না অ্যাকচুয়ালি ওর নামটা কি। তখন সাধু জিজ্ঞেস করছে কি রে বউ, তোর নাম কি রে? তখন এই সেই প্রখ্যাত তো সাধুর বউ। এখন যদি পারফরমেন্সের দিকে মানে দেখি তাহলে আপনি কার পারফরমেন্সকে আগে রাখবেন, নাজিফা তুষি নাকি নূর ইমরানকে? শুধুমাত্র এই দুজন হয়ে চরিত্রগুলো অসাধারণ চরিত্র, এছাড়া আশেপাশে যা ছিল সবকিছু মিলে বলবো ইটস ভেরি এক্সট্রিম গুড। প্রথমত নূরের কথায় আসি, একটা রাখালকে কেমন হওয়া উচিত সে ওই ক্যারেক্টারটার মধ্যে চলে গিয়েছিল। এমন না যে সে ওটাকে অভিনয় করছে, এইটা কোনোভাবে বলার সুযোগ নেই। সে ওই ক্যারেক্টারটাকে লিড করতেছিল বা ওই ক্যারেক্টারকে সে উপভোগ করতেছিল। আবার অন্যদিকে যদি বলি নাজিফা তুষি অভিনয় করার জন্য যা করেছে, আসলে এটাকে অভিনয় বলার কোনো সুযোগই নেই। সে এক সরাসরি ক্যারেক্টারে ঢুকে গিয়েছে। সেই তার গায়ের রংটা এবং হচ্ছে তার ময়লা, একটা পাগল যেমন থাকে এন্টায়ারলি সে সেটা পারফর্ম করতে পেরেছে। আপনি তো পুরো মুভিটা দেখেছেন, আপনার কাছে কি এমন কোন সিন আছে যেটা আপনার মাথা থেকে এখন পর্যন্ত আপনি সরাইতে পারছেন না? ঘরের মধ্যে যে ওই সাধু এবং সাধুর বউকে জড়িয়ে ধরে আছে, একই সাথে ওই ঘরের জানলা দিয়ে একটা মহিষ মুখ বের করে আছে, এবং হচ্ছে যে কিছু মুরগির বাচ্চা
তারপর হাঁসের বাচ্চা ছিল, হাঁস ছিল, তারপর হচ্ছে খরগোশ ছিল। এই সিনটা ওই যে কুপির আগুনে যেটা বলে, হারিকেন কুপির আগুনে যে সিনটা দেখাচ্ছে, এটা খুবই এক্সট্রিম একটা সিন ছিল। আচ্ছা, আপনি এতক্ষণ যেগুলো বললেন সেটা হলো ভালো দিকগুলো। তো আপনার কাছে কি এমন মনে হয়েছে যে সিনেমাতে আরো কিছু যদি যুক্ত করা যাইতো তাহলে এটা সিনেমাটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাইতে পারতো? এখানে যেহেতু এটা একটা হলে মুক্তিপ্রাপ্ত সিনেমা, এটা আমি আমার কথা বলছি না, এন্টায়ারলি এখানে কিছু অর্থবোধক কিছু দেওয়া দরকার ছিল। অর্থ আছে, যারা আর্ট এক্সিবিশনে রেগুলার যাওয়া আসা করে, যারা আর্ট দেখে, তারা একটা চিত্রকে কতক্ষণ যাবত দেখে, চিন্তা করে, সেই জায়গাটা এখন যেহেতু এটা কনজিউমার লেভেলে চলে গেছে, যদি সেই উদ্দেশ্য থাকে, যদি ব্যবসা সফল করার জন্য থাকে, তবে বলতাম যে ডেফিনেটলি এখানে কিছু মিনিংফুল কিছু হিন্টস দেওয়া দরকার ছিল বলে আমি মনে করি। আপনি হাওয়া দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, আপনি রোহিতও দেখেছেন? হ্যাঁ। এখন দুইটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আপনি কোনটাকে আগে রাখবেন? হাওয়াটা বেশি পাচ্ছে। কিসের দেবী? এই দরিয়া আমিও 2 বার মইরা গেছিলাম, আমার লগে গুলা মইরা ভূত হয়ে গেছে, আমি বাইসে গেছি। ভয় পাচ্ছিস? আর অন্যদিকে আমি রোদকে কিছুটা পিছিয়ে রাখবো অ্যাজ স্টোরি লাইন। আচ্ছা, বাট আদার্স থিং, যেমন হচ্ছে যে সিনেমাটোগ্রাফি, তারপর হচ্ছে যে দৃশ্য ধারণ করা বা কোন দৃশ্যটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন, তারপর যে সাউন্ড, এগুলোর দিক থেকে যদি ডেফিনেটলি রোহিত অনেক অনেকাংশে ভালো। রোহিত সিনেমার স্পেশালিটি হচ্ছে এইটার দৃশ্যপটগুলো, যে গ্রাম কেমন হতে পারে এইটা বিশ্বের কাছে তুলে ধরাই এই মুভিটার উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে। মানুষ এবং সেটাই তুলে ধরেছে। এই জিনিসগুলো এতটা বেশি ফিল করতে পারবেন অ্যাজ লাইক আপনি ধরতে পারছেন বৃষ্টির যে সকল সাউন্ড গুলো আপনি ফিল করতে পারবেন। একটা টিনের নিচে থাকলে যে বৃষ্টিগুলো, তারপরে ছাতা মাথায় দিয়ে আপনি জঙ্গলে গেছে, একটা দৃশ্য ছিল যে আপনি ছাতা মাথায় দিয়ে হচ্ছে তাল কুড়াতে গেছিল। আচ্ছা, ওই সিনটা যখন আপনি দেখেন, খুব সম্ভবত দেখেছেন, তো ওইখানে আপনি ফিল করেছেন বৃষ্টিটা পড়ছে, মানে নিজের মধ্যেই পড়ছে। তারপরে এই সিনগুলো খুবই অসাধারণ করেছে। আর অল ওভার যেহেতু একটা মুভির মধ্যে স্টোরিটা ইম্পর্টেন্ট, স্টোরি ডেফিনেটলি আছে, এটা কোনো একটা মিনিংকেই ইন্ডিকেট করছে। আপনার কাছে কি মনে হয় যে রোহিত দেখার পর বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার মনের মধ্যে কোনো একটা আশা তৈরি হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি আরো ভালো করবে, সামনের দিকে আগাবে? এটা আপনার মনে হয় কিনা? আমার হোপ জাগছে যে না, বাংলা সিনেমা ভবিষ্যতে আরো অনেক গ্রো করবে। এগুলো এক একটা এক্সাম্পল, এইটা ধরেই বাংলা সিনেমা আগানোর সুযোগ আছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ দেবাশিস। দিন শেষে প্রশ্ন জাগে, আপনি কি রোহিত দেখবেন? নিঃসন্দেহে এটা নির্ভর করছে আপনার পছন্দের উপরে। রোহিত কোনো কমার্শিয়াল সিনেমা নয়, আর এখানে সে ধরনের এলিমেন্ট আশা করাটাও বোকামি। কিন্তু মার ধারাক্কা, ধুম ধারাক্কা এসব বাদে আপনি যদি সুন্দর একটা এক্সপিরিয়েন্স চান, ইমোশনের সার্টেলিটি চান, যদি চান একটা ছবি আপনার ভেতরে ঘর বাঁধবে, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনার জন্য। সবশেষে বলতে হয়, রোহিত এই মুহূর্তে বাংলাদেশি সিনেমার সবচাইতে সাহসী কাজগুলোর মধ্যে এইটা আপনাকে অনেক প্রশ্নে ডুবে রাখবে ঠিকই, আবার অনেক প্রশ্নের উত্তরও দিবে না। মেজবাহুর রহমান সুমন প্রমাণ করেছেন মাটি, জল, কুয়াশা সবকিছু নিয়েই আসলে বিশ্বমানের সিনেমা তৈরি করা সম্ভব। মেজবাহুর রহমান সুমনের পুরো টিমকে ধন্যবাদ এবং অভিনন্দন বাংলা ইন্ডাস্ট্রিকে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। So that's it for today. I am Anik Chaudhary and see you in the next episode with Char Prangon.